হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখছি প্রত্যেকেই তোমরা ভীষণ ভালো আছো। এটা আমার এই কম্পিটিটিভ এক্সামের জন্য ফার্স্ট ভিডিও হতে চলেছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে মনোযোগ সহকারে দেখো। আশা করি প্রত্যেকেই তোমরা উপকৃত হবে। আচ্ছা, প্রত্যেক দিন আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রচুর প্রচুর পড়াশোনা করি, কি তাই তো? প্রত্যেকে নিশ্চয়ই আমার সাথে একমত। সেখানে আমরা ইংলিশ পড়ছি, ম্যাথ পড়ছি, কিন্তু তার পাশাপাশি জিকে অর্থাৎ জেনারেল নলেজটা দিনকে দিন এতটা গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করছে, সেটা প্রত্যেকেই তোমরা নিশ্চয়ই জানো। এবং জেনারেল নলেজের মধ্যে যেমন আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স পড়ছি, তার পাশাপাশি একটা স্কোরিং মানে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা কি বলতো, সেটা হচ্ছে সায়েন্স পেপার, যার মধ্যে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই তিনটে পেপার কিন্তু আমি তোমাদেরকে আজ থেকে খুব সুন্দরভাবে থরলি ডিটেলসে পড়ানোর চেষ্টা করব। এবং তোমাদের যাবতীয় যা যা কোশ্চেন থাকবে সেই চ্যাপ্টারের উপরে অবশ্যই আমাকে জানাবে, আমি সেগুলো কিন্তু সবটাই সলভ করব। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আগামী দিনে এর উপরে ডিটেলস ভিডিও তোমরা যেমনভাবে পাবে, প্রত্যেকটা তথ্যাবলী তোমরা খুব ভালোভাবে এখান থেকে গ্রহণ করতে পারবে। আশা করি কম্পারেটিভ এক্সামের জন্য আমার যত বন্ধুরা রয়েছে প্রত্যেকেই এখান থেকে খুব ভালোভাবে ইনফরমেশন গ্যাদার করতে পারবে। তাহলে চলো আজকে নতুন ক্লাসের ফার্স্ট দিন স্টার্ট করা যাক। আর তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর থরলি প্রত্যেকটি ক্লাস আসবে ফিজিক্সের ওপরে, কেমিস্ট্রির ওপর, বায়োলজির ওপর। তো দেখতে থাকো। আজকে প্রথম দিনের প্রথম ক্লাসের টপিক আমি একটি বেস্ট টপিক নিয়েছি, যেটা একটা অনবদ্য জায়গা অধিকার করে ফিজিক্সের মধ্যে। সেটা কি বলতো? ইউনিট মেজারমেন্ট। আচ্ছা, এটা তো আমাদের সকলের খুব পরিচিত একটা অঙ্গ, তাই তো? কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু এখন কারণ প্রত্যেকটা ডিজিটের ইউনিটগুলো মনে রাখা বেশ টাফ বলে মনে হয়। কিন্তু আমার ক্লাস করানোর পর আশা করি তোমাদের সেই ভুলভ্রান্তিগুলো দূর হবে। তাহলে আমি এখানে সুন্দরভাবে ডিটেলসে থরলি তোমাদেরকে করিয়ে দেবো, তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখবে। তাহলে সবার প্রথম আমরা করতে চলেছি ইলেকট্রিক্যাল এনার্জি সম্পর্কে। আচ্ছা দেখো, ইলেকট্রিক্যাল এনার্জি একক কম বেশি প্রত্যেকে আমরা জানি কিলোওয়াট আওয়ার। কি বললাম? লিখে ফেলে সেটা আমরা কিলোওয়াট আওয়ার। এটা তো সবাই জানি কম বেশি। আচ্ছা, সবাই কি জানো যে 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু কত জুল? এখান থেকে কিন্তু ম্যাথস আসে এবং এখান থেকে কিন্তু থরলি আমরা চ্যাপ্টার ওয়াইজ করার পর প্রত্যেকটা জিনিস খুব মানে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার পর সেই চ্যাপ্টারের উপরে যাবতীয় যা যা ম্যাথ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সবটাই কিন্তু করিয়ে দেওয়া হবে। তাহলে 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। কিভাবে এলো বলো তো? এই 1 কিলোওয়াট আওয়ারটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে কি পাবো বলো তো? 1000 ইন্টু, এই যে 1 ঘন্টাটাকে আমরা ভাঙিয়ে নিচ্ছি, সেটা আমি স্কিপ না করে প্রথমে 1 আওয়ার লিখে দিলাম। বেশ, তারপরে এই 1000 ইন্টু 1 আওয়ারকে আমরা 3600 লিখতে পারি তো নাকি? 1 আওয়ার ইকুয়ালস টু 3600 সেকেন্ড। আমরা প্রত্যেকেই জানি এখান থেকেই চলে আসে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। তাহলে কিলোওয়াট আওয়ারের সাথে জুলের একটা রিলেশন রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে, যেগুলো আমাদের পরবর্তী দিনে অঙ্ক করার ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী হবে। আশা করি বোঝাতে পারলাম। চল, নেক্সট হচ্ছে রেজিস্ট্যান্স। দেখো, রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি কথাটা খুব সিমিলার বলে মনে হলেও দুটোর ভেতরে কিন্তু বিস্তর ডিফারেন্স রয়েছে। রেজিস্ট্যান্স বলতে আমরা কোনো ইলেকট্রিক সার্কিটের মধ্যে যে কারেন্ট ফ্লোটা অপোজিট ডিরেকশনে হবে তার মেজারমেন্ট করতে পারি। আর রেজিস্টিভিটি কি বলতো? এটা একটা মিনারেলের এমন একটা সাবস্টেন্সের আকারে প্রকাশ করে যে তার মধ্যে ইলেকট্রিক কারেন্ট কতটা স্ট্রংলি রয়েছে সেটা আমাদের কাছে একদম প্রকাশ পায়। বোঝাতে পারলাম? তাহলে রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটির মধ্যে পার্থক্য। রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, প্রত্যেকেই জানো, আর এর একটা সিম্বলাইজ রয়েছে, এটা প্রত্যেকে চেনো নিশ্চয়ই কম বেশি। এরপর রয়েছে রেজিস্টিভিটি। রেজিস্টিভিটির একক হচ্ছে ওহম মিটার। বোঝাতে পারলাম? এরপর রয়েছে সাউন্ড ওয়েভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, সাউন্ড ওয়েভ ফ্রিকোয়েন্সি সম্পর্কে একটু ধারণা আমাদেরকে করতে হবে। 1920 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী হেনরিচ
হার্জ সবার প্রথম কিন্তু এই হার্জ শব্দটি আমাদের সকলের সামনে তুলে ধরে এবং সেখান থেকেই কিন্তু এই হার্জ কথাটি ব্যবহার করা হয়। HERZ, হার্জ। আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে ইউনিট মেজারমেন্ট থেকে কিন্তু শুধুমাত্র আমরা ইউনিটগুলো যদি মুখস্থ করে যাই এক্সামের সময় কিন্তু খুব সহজে ভুলে যায়, কিন্তু এভাবে যদি বুঝে বুঝে পড়ো নিশ্চয়ই এই জায়গাগুলো ভুলবে। বেশ, এগুলো নোট করো, নেক্সট আমরা পরবর্তী আলোচনা করব। আচ্ছা বেশ, ওই পোর্শনগুলো তোমরা নিশ্চয়ই প্রত্যেকে নোট ডাউন করেছো। এরপর পরবর্তী জিনিস আলোচনা করবো। দেখো, ইউনিট মেজারমেন্ট থেকে খুব পরিচিত, অর্থাৎ কিলোমিটার, মিটার, ভেলোসিটি, এগুলো তো খুব পরিচিত একটা টপিক, যেগুলো একটু অন্যরকম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আমাদের ডিটেলস পড়তে হবে, কি তাই তো? তাহলে সবার প্রথম রয়েছে অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স। তোমরা প্রত্যেকেই জানো রেডিয়েশন মাপা হয় মূলত কুড়ির মাধ্যমে। আচ্ছা, তোমরা কি জানো 1 গ্রাম পিওর রেডিয়ামের ক্ষেত্রে রেডিয়েশন কিন্তু 3.7 ইন্টু 10⁻10 ডিসইন্টিগ্রেশন/সেকেন্ড দ্বারা সমতুল্য মাপা হয়, অর্থাৎ সমতুল্য তার মান। বোঝা গেল? এরপর রয়েছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। এটা খুব কম শোনা যায়, কিন্তু এই টার্মটা কিন্তু রয়েছে এবং পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যার একক হচ্ছে হেনরি পার মিটার। বোঝা গেল? আচ্ছা, ডিস্টেন্স। নিশ্চয়ই তোমরা ডিস্টেন্স শব্দটা দেখে বুঝতে পারছো কিলোমিটার, মিটার। একদমই না, যখন 4টে অপশন দেওয়া থাকবে তখন কিন্তু সেখানে লাইট ইয়ার কথাটা থাকবে। তাহলে এসআই একক অফ লাইট ইয়ার হচ্ছে ডিস্টেন্স। তাহলে সেখানে আমরা লিখবো লাইট ইয়ার। বোঝা গেল? আচ্ছা, শুধুমাত্র যে আমরা একক পড়ছি তা তো নয়, তার পাশাপাশি তার আনুষঙ্গিক তথ্যগুলিও আমরা জানছি। তাহলে 1 পারসেন্ট ইকুয়ালস টু 3.26 লাইট ইয়ার, এটা কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। লাইট ইয়ার। বোঝা গেল? আচ্ছা, পাওয়ার অফ লেন্স। এখানে যদি শুধু পাওয়ার থাকতো তোমরা খুব সহজেই বলে দিতে পারতে ম্যাম ওয়াট হবে, তাই তো? কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে, সেটা বলেছে পাওয়ার অফ লেন্স। আচ্ছা, তোমরা ডায়োপ্টার নাম শুনেছো? নিশ্চয়ই শুনেছো, কি তাই তো? আচ্ছা, ডায়োপ্টার হচ্ছে লেন্সের একক। এখানে ডায়োপ্টারকে প্রকাশ করা হয়, অর্থাৎ পাওয়ারের মানকে প্রকাশ করা হয় ফোকালের সাথে। কিভাবে বলো তো? ইনভার্সলি প্রপোর্শনাল টু ফোকাল অফ লেন্থ ইজ মেজারলি বাই লেন্স ইজ কল্ড এই পাওয়ার। অর্থাৎ এই যে ফোকাল যে রয়েছে সেই ফোকালের ইনভার্সলি ইজুকাল টু কিন্তু, অর্থাৎ ইনভার্সলি মানে ব্যস্তানুপাতে কিন্তু পরিবর্তিত হয়, সেটাকে আমরা বলতে পারি পাওয়ার অফ লেন্স। বোঝা গেল? এখানে দুটো টার্ম ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। কি বলতো সেই দুটো টার্ম? সেটা হচ্ছে মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া। প্রত্যেকেই নাম দুটো শুনেছো, কিন্তু তোমাদের গুলিয়ে যায় কনকেভ আর কনভেক্স লেন্স। যখন আমরা লেন্স সম্পর্কে পড়বো তখন তো এগুলো ডিটেলস সব জানবো। আপাতত আমরা জেনে নিই মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া কি। মায়োপিয়া বলতে মূলত বোঝায় যে ব্যক্তির কাছের জিনিস খুব ভালোভাবে দেখতে পায়, কিন্তু দূরের জিনিস স্পষ্টভাবে লক্ষ্য করতে পারে না, তখন যে রোগ লক্ষণ হয় তাকে আমরা মায়োপিয়া রোগ লক্ষণ বলবো। এর জন্য ব্যবহার করা হবে কনকেভ লেন্স। বোঝা গেল? বেশ, এরপর রয়েছে হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া এমন একটি রোগ লক্ষণ যার ফলে ব্যক্তি কাছের জিনিস খুব ক্লিয়ার দেখতে পাবে, কিন্তু দূরের জিনিস খুব অস্পষ্ট দেখতে পাবে। এক্ষেত্রে আমরা কনভেক্স লেন্স ব্যবহার করার জন্য সাজেশন দিয়ে থাকি। অর্থাৎ আমরা কনকেভ লেন্স কখন ব্যবহার করব আর কনকেভ লেন্স কখন ব্যবহার করব, বোঝাতে পারলাম? এবার কনভেক্স লেন্স কি আর কনকেভ লেন্স কি, এগুলো যখন আমরা লেন্স করব তখন অবশ্যই জানবো। কিন্তু তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে। আর তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। এরকম ইনফরমেটিভ ডিটেলস ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, যাতে আগামী দিনে প্রচুর প্রচুর তোমাদের জন্য ভিডিও আনতে পারি। প্রচুর চিন্তাভাবনা রয়েছে, সেই সব নিয়ে দেখা যাক কতটা কি আমরা করতে পারি। তাহলে চলো এখান থেকে আমরা মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া সম্পর্কে ডিটেলস
কিছু তথ্যাবলী রয়েছে। এরপরে আমরা মেজারমেন্টে চলে যাব, চলো দেখে নাও তাহলে। আচ্ছা, এরপরে রয়েছে সাউন্ড। সাউন্ডের একক প্রত্যেকেই আমরা কম বেশি জানি, বেসিক। আচ্ছা, তারপরে রয়েছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, একক কি মোল। এরপরে রয়েছে ওয়াটার এনার্জি। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ভাবছো এই দুটো একসাথে লিখেছি কেন, কারণ এদের ইউনিট ডাইমেনশনের ক্ষেত্রে এরা কিন্তু সেম, অর্থাৎ নিউটন। বোঝা গেল? এরপর আরেকটা যাদের সেম ইউনিট রয়েছে এসআইতে, ওয়েট আর ফোর্স। ফোর্সের একক কিন্তু আমরা জানি যে সরি, একটা জিনিস একটু ভুল লিখে ফেলেছি, সেটা হচ্ছে ওয়ার্ক আর এনার্জির একক আমরা জুলে প্রকাশ করি, তাই তো? জুলে প্রকাশ করি। এরপরে রয়েছে ওয়েট আর ফোর্স। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ভাবছো ওয়েট তো ম্যাম কেজি হয় আর এদিকে হচ্ছে মিটার হচ্ছে, কিন্তু ফোর্সের সাথে তোমাকে দুটোর এসআই একক কিন্তু সেম। নিউটন যদি বলা হয় তাহলে কিন্তু ফোর্স ওয়েট কিন্তু সেম এককে প্রকাশ করো, মানে চারটে যদি থাকে অপশানে ওয়েটের মধ্যে নিউটন কিন্তু তোমাদেরকে চেক করতে হবে। এরপরে রয়েছে পাওয়ার। আচ্ছা, কার্যের হারকে আমরা ক্ষমতা বলি, এটা প্রত্যেকেই জানি কম বেশি, ওয়ার্ক বাই টাইম, অর্থাৎ ওয়ার্ক বাই টাইমকে আমরা বলতে পারি জুল পার সেকেন্ড। কি আমার সাথে একমত? বা এটাকে আমরা লিখতে পারি জুল সেকেন্ড ইনভার্স। বোঝাতে পারলাম? তাহলে ইউনিটটা কিন্তু মোটামুটি আমি কভার করলাম। এছাড়াও এখানে ম্যাগনেটিক ফ্লাক্স, ওয়েবার রয়েছে এসআই ইউনিট, এছাড়া ম্যাক্সওয়েল রয়েছে তার সিজিএস একক। বোঝা গেল? এইগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর আমরা সরাসরি চলে গেলাম মেজারমেন্ট, যেখানে বেশ কিছু অঙ্ক কাজে লাগবে, যেটা তোমাদেরকে আমি কিলোওয়াট আওয়ার সর্বপ্রথম পড়ানোর সময় বুঝিয়েছিলাম। চলো দেখে নাও তাহলে। এগুলো কিন্তু ফার্স্ট নোট করবে। দেখো, এই বিষয়গুলো এত ডিটেলসে আমি করিয়ে দিয়েছি যাতে তোমরা একটা জায়গায় সব কিছু নোট করবে থরলি। পরীক্ষার সময় জাস্ট ওগুলো একবার চোখ বুলিয়ে চলে যাবে, তাহলে কি হবে বলতো, প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে থাকবে এবং মনে রাখতে সুবিধা হবে, সহজে বুঝবে। আচ্ছা, এরপর রয়েছে 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা, 1 অ্যাটমসফিয়ার সম্পর্কে তোমরা প্রত্যেকে জানো 1 × 0.1 × 10⁵ পাস্কেল। এগুলো মনে রাখতে হবে, কিছু করার। 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু 746 ওয়াট, প্রত্যেকেই কম বেশিতে জানো। এরপরে রয়েছে 4.2 কিলোওয়াট। দেখেছো, আমি তোমাদেরকে বলেছিলাম যে এই অঙ্কগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে, খুব ইজি। 1 কিলোওয়াট আওয়ার সমান সমান আমরা কত জানি? 3.6 × 10⁶ জুল। তাহলে 4.2 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু, এর সাথে এটা ইন্টু করে দিলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে কত পাচ্ছি? 15.12 × 10⁶ জুল। বোঝা গেল? এরপরে রয়েছে 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 1 × 10⁻⁹ এটাকে আমরা এভাবেও লিখতে পারি 1/10⁹। 1 পিকোমিটার ইকুয়ালস টু 1 × 10⁻⁻12। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস খুব থরলি, খুব সহজেই করে দিতে পারি। বুঝতে পারলে? মিটার লিখে দাও, মিটার। তাহলে ইউনিট মেজারমেন্ট কিন্তু খুব সহজেই আমরা করে ফেলি। তাহলে আজকে ফার্স্ট দিনের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। নেক্সট দিন কিন্তু আমরা অন্য টপিকে চলে যাব। এভাবেই কিন্তু ডিটেলসে আমরা পুরো পেপারগুলো কমপ্লিট করব। আর তোমাদের কেমন লাগছে আমাকে সেগুলো জানাবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আগামী দিনে এরকম নোটিফিকেশান তোমরা ভিডিওর জন্য পেয়ে যেতে পারো। প্রত্যেকের সঙ্গে দেখা হবে আগামী দিনে। প্রত্যেকেই খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করা। প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিনে। বাই, খুব ভালো থেকো তোমরা।